আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে বিতর্কের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করছেন, বিরোধী দল বিএনপি গোপনে ও প্রকাশ্যে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেয়। কি জবাব বিএনপির? ভাস্কর্য নিয়ে যে সমস্যাগুলো তৈরি করেছে, আমাদের তো মনে হয় খুব সঙ্গত কারণে মনে হয় একটা সাজানো ঘটনা। আর এই সুযোগে আবার বিরোধী দলের উপর চাবে, বিরোধী দলকে আপনার একটা বেকার দেয় ফেলা। শুনবেন এ নিয়ে। আর বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি মওকুফ অথবা কমানোর আবেদন করছেন অনেক শিক্ষার্থী। আর ভারতে বিতর্কিত কৃষি আইনে সংশোধনী আনার সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত কৃষকরা। এসব নিয়েই বিবিসি বাংলার প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে এফএম প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। এখনকার প্রধান খবর। বাংলাদেশে বিরোধী দল বিএনপি গোপনে এবং প্রকাশ্যে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেয় বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ইসলামী দলগুলোর সঙ্গে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যেই তিনি এই মন্তব্য করলেন। এদিকে ভাস্কর্য বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি প্রধান খালেদা জিয়া সহ 6 জনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা নেবার আবেদন করেছেন আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের নেতা। বিএনপি বলছে যে এসবের মাধ্যমে ক্ষমতাসীন দল রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে। আরও জানাচ্ছেন সাইয়েদা আক্তার। বাংলাদেশের ইসলামী দলগুলো ঢাকার ধোলাইপাড়ে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপনের বিরোধিতা শুরু করলে এখনকার এই বিরোধের সূত্রপাত। ইসলামপন্থী দলগুলোর কট্টর অবস্থান এবং প্রচারণার কারণে এক পর্যায়ে বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে ধর্মভিত্তিক দলগুলো টানাপোড়েন শুরু হয়। এরপর থেকে ভাস্কর্যের পক্ষে বিপক্ষে দেশব্যাপী বিক্ষোভ চলছে। সামাজিক মাধ্যমেও চলছে নানা ধরনের প্রতিক্রিয়া। এর মধ্যে গত শুক্রবার ঢাকায় ভাস্কর্য বিরোধী একটি সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শনিবার যে কোনো উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি ইসলামে নিষিদ্ধ বলে আলেমদের একটি অংশ বিবৃতি দেন। এরপর শনিবার রাতে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মূলত এরপর থেকেই সারা দেশে ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে ঢাকায় আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে যে উগ্র সাম্প্রদায়িক শক্তি, গোপনে ও প্রকাশ্যে বিএনপি তাদেরকে সমর্থন দেয়। বিএনপি তাদের মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে। তারা প্রকাশ্যে এবং গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই আসলে সমর্থন দেয়। ভেতরে উস্কানি দিয়ে পৃষ্ঠপোষকতা করে কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন ফখরুল সাহেবরা। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনও করছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে। চলমান এই বিতর্ক এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের টানাপোড়েনের মধ্যে গত কয়েকদিনে বিএনপিকে কোনো ধরনের মন্তব্য করতে দেখা যায়নি। এমনকি ভাস্কর্য ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও এই ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির নীরবতা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়। ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা আজ এ নিয়ে মন্তব্য করেছেন। এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ ধরনের অভিযোগ করছে আওয়ামী লীগ। পুরো জিনিসটাকেই আপনার ফায়দা নিতে যাচ্ছে, একটা রাজনৈতিক ফায়দা নিতে যাচ্ছে। ভাস্কর্য নিয়ে যে সমস্যাগুলো তৈরি করেছে, আমাদের তো মনে হয় খুব সঙ্গত কারণে মনে হয় একটা সাজানো ঘটনা। আর এই সুযোগে আবার বিরোধী দলের উপর চাবে, বিরোধী দলকে আপনার একটা বেকার দেয় ফেলা এবং এটা রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা বলেই তো আমাদের মনে হওয়াটা খুব সঙ্গত কারণ আছে। কিন্তু বিশ্লেষকেরা একে দোষারোপের পুরনো রাজনীতি হিসেবেই দেখছেন। তারা মনে করেন এর ফলে সমস্যার সমাধান হবার বদলে কেবল আলোচনার মোড় ঘোরানো ছাড়া আর কোনো কাজ হয় না।
রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলছেন, গত কয়েক বছরে যে কোনো রাজনৈতিক ইস্যুতে বিরোধী দলকে দোষারোপ করার একটি রীতি দেখা গেছে। তিনি মনে করেন, সমাধান করতে চাইলে সমস্যার মূল অনুসন্ধান করে দেখতে হবে এবং রাজনৈতিক লাভালাভের চিন্তা বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার। আমাদের যে দুটি প্রধান দল, দুটি দলে কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে আস্কারা দিয়েছে। বিএনপি যেমন দিয়েছে, আওয়ামী লীগও কিন্তু দিয়েছে। এবং ভাস্কর্য ভাঙার বিষয়টা নিয়ে কিন্তু বিএনপি থেকে কোন রকম মন্তব্য বা প্রতিক্রিয়া আমরা দেখিনি। মূল জায়গা থেকে সরে গিয়ে এখন যখন আমরা বিএনপির দিকে দোষারোপ করবো, তখন কিন্তু আসলে মূল জায়গা কারা করছে এটা আসলে সেটি খুঁটিয়ে দেখার আর জায়গা থাকে না। তখন কিন্তু আমরা যখন আপনার ব্লেম আরেকজনের কাছে দিচ্ছেন, তখন আমরা যে মূল শক্তি, মূল যে জায়গাটি হচ্ছে, কেন হচ্ছে, কারা ঘটাচ্ছে, সেগুলো থেকে মানে খোঁজার যে আগ্রহ, সেটা থেকে আসলে দূরে সরে যায় অনেকখানি। তবে ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার জন্য দলটিকে ভুল বোঝার সুযোগও রয়েছে বলে মনে করেন জোবাইদা নাসরিন। তিনি বলছেন, বাংলাদেশে গত এক দশকে উগ্র সাম্প্রদায়িক শক্তির যে উত্থান ঘটেছে, সেটি সমাধানে দেশের সব রাজনৈতিক দলেরই একসঙ্গে কাজ করা উচিত। ঢাকা থেকে সায়েদা আক্তার। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কর্তৃপক্ষের কাছে টিউশন ফি মওকুফ অথবা আংশিক ছাড় দেবার আবেদন করছেন বলে জানা গিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা করোনা ভাইরাস মহামারীর সময়ে টিউশন ফি 50% কমানোর দাবি করছেন। এ নিয়ে আন্দোলন হয়েছে এবং শিক্ষার্থী বহিষ্কারের ঘটনাও ঘটেছে। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন বলছে যে অর্থের অভাবে তারা সঠিকভাবে শিক্ষক কর্মচারীদের বেতন দিতে পারছেন না। এ নিয়ে শুনুন ঢাকা থেকে শাহনাজ পারভিনের প্রতিবেদন। নভেম্বরের মাঝামাঝি সময় ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় 2 শিক্ষার্থীকে বহিষ্কার করে। তারা টিউশন ফি মওকুফের দাবিতে আরও অনেকের সাথে আন্দোলনে অংশ নিয়েছিলেন। এই শিক্ষার্থীদের একজন বলছেন, তারা কেন আন্দোলন শুরু করেছিলেন। করোনাকালে যে অর্থনৈতিক সংকট ছিল বিশ্বব্যাপী, সেই জায়গা থেকে, সেই গ্রাউন্ড থেকে অনেক শিক্ষার্থী ইউনিভার্সিটি বরাবর অ্যাপ্লিকেশন করে যে টিউশন ফি ছাড়ের জন্য। কিন্তু ইউনিভার্সিটি থেকে তাদেরকে কয়েক দফায় যারা যায় তাদেরকে বারবার ফিরিয়ে দেওয়া হয়। 20-25 জন স্টুডেন্ট একসাথেও মেল করে, অনেকে ইন্ডিভিজুয়ালি মেল করে। মেলের রিপ্লাইটা আসে যে গত সেমিস্টারে প্রি রেজিস্ট্রেশনের উপরে 4,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার কারণে তাদের 5 কোটি টাকা লস হয়েছে। এই জন্য তারা এই বছর এই সেমিস্টার থেকে সামনে ওয়েভারগুলো আর দিতে পারছে না। এর আগেও অনেক শিক্ষার্থীরা অনেকভাবে পিটিশন সাইন করে ট্রাই করছিল। এরপরে আমাদের কাছে যেহেতু ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরের কাছ থেকে এই ধরনের রেসপন্স আসার পর আমাদের কোনো পথ দেখি না আন্দোলন করা ছাড়া। যদিও তার বিশ্ববিদ্যালয়ের ভাষ্য হচ্ছে, টিউশন ফি ও কর্মী ছাঁটাই সম্পর্কে তারা সামাজিক ও গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছিলেন। টিউশন ফি কমানোর দাবিতে দেশের আরও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। ল্যাব, লাইব্রেরি, যানবাহন, বিদ্যুৎ বিল ও অন্যান্য ফি মওকুফের দাবিও তোলা হয়েছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে 107টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। 90-এর দশকের শুরুতে বাংলাদেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হয়। সে সময় এরকম 2-1টি প্রতিষ্ঠানে শুধুমাত্র বিত্তশালীদের সন্তানরাই ভর্তি হতেন। তবে কাছাকাছি সময় মধ্যবিত্তদের মধ্যেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবণতা বেড়েছে। শুধুমাত্র তাদের কথা মাথায় রেখে আরও অনেক নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। তবে বেশ কিছুদিন হলো অনলাইনে ক্লাস চলছে। মহামারীর শুরুর দিকে এসব প্রতিষ্ঠান টিউশন ফি নিয়ে কিছু না বললেও পরের দিকে অনেকগুলোতেই চাপ দেয়া শুরু হয়। ঢাকার আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছেন, একসঙ্গে অনেকগুলো টাকা দেয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। একটা গ্যাপ হয়ে গেছে করোনার মধ্যে, তো এতদিন আমরা টিউশন ফিটা জমা দিই নাই। যখন আমরা একবারে তো সব এতটা প্রেশার আসলে সম্ভব না, এক একজনের দেখা যায় 50,000-এর উপরে চলে গেছে। তো আমরা চার্জ করছিলাম 30% ওয়েভার দেওয়ার জন্য। তারা ফার্স্টে রাজি হয়েছিল, আমাদের ফোনে টেক্সটও আসছে, কিন্তু যখন আমরা টাকাটা দিতে গেছি তখন তারা 10% হচ্ছে, এর বেশি দেওয়া যাবে না। এক্ষেত্রে সবার পক্ষেই তো দেওয়া সম্ভব না। কারো কেউ নিজেও টিউশনই করে টাকাটা জমায় আর কি পড়াশোনা করতেছে। ওদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মে মাসের দিকে বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করেছিল, যাতে টিউশন ফি মওকুফ, হ্রাস বা কিস্তিতে দেবার সুযোগ, ফি আদায়ে শিক্ষার্থীদের মানসিক চাপ না দেওয়ার কথা বলা ছিল। এরপর দেশের পুরনো ও প্রথম সারির বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন হারে টিউশন ফি কমিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলছেন, টিউশন ফি নিয়ে তারাও শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাচ্ছেন। নির্দেশনা যেটা দিয়েছে আমরা হয়তো আবার আরেকটা ফার্দার রিইটারেট করে আবার দিতে পারি, কিন্তু এই ডিফিকাল্ট টাইম, তো এই ডিফিকাল্ট টাইমে কেউ ওইটা সেরকম ভাবে ইমপ্লিমেন্ট করতেছে না, এবং সেই নিউজটা
আমাদের কাছেও মাঝে মধ্যে আসে, টিচাররা স্টুডেন্টরা তারা এটা বলে, হোপিং যে সামনে যদি ইনশাল্লাহ প্যান্ডেমিকের এই ভ্যাকসিন ট্যাকসিন চলে আসলে যদি আবার ব্যাক টু নর্মালসি না গেলে একটু ডিফিকাল্ট সিনারিও তো থাকবে। কারণ পাবলিক ইউনিভার্সিটির টিচারদের তো ওই প্রবলেমটা নাই যেটা প্রাইভেটের আসবে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রধান শেখ কবির হোসেন বলছেন, অর্থের অভাবে তারাও সঠিকভাবে শিক্ষক কর্মচারীদের বেতন দিতে পারছেন না। কয়েকটা হয়তো 5-7টা ইউনিভার্সিটি আছে যাদের অবস্থা মোটামুটি ভালো, কারণ এরা অনেক আগে ইউনিভার্সিটি দিছে, তারা এস্টাবলিশড হয়ে গেছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোর টোটাল অবস্থা আর্থিক সংকটে আছে এবং অনেক বিশ্ববিদ্যালয় তারা টিচারদের বেতন দিতে পারতেছে না, খুবই খারাপ অবস্থায়। আবার বাড়ি ভাড়া দিতে পারতেছে না, বাড়ি ভাড়ার তাগিদ আছে তাদেরকে, তারাও তো খেয়ে পরে বাঁচবে, তাদেরও তাগিদ আছে। কেউ কোনো ছাত্র কিছু দিচ্ছে, কিছু দিচ্ছে না। এরাও যেহেতু টিচার আছে, টিচারদের বেতন দিতে পারতেছে না, অতএব ছাত্ররা যা দিচ্ছে তাই নিয়েই তাদেরকে তারা ভর্তি করছে। এই অবস্থার মধ্যে ইউনিভার্সিটিগুলোর খুবই খারাপ অবস্থার মধ্যে চলছে। তিনি বলছেন, তারা সরকারের কাছে প্রণোদনার আবেদন জানিয়েছেন, কিন্তু সে ব্যাপারে তারা এখনো কোনো সাড়া পাননি। শাহনাজ পারভিন। শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলার আজকের পরিক্রমায় রয়েছে ফোন ইন। এতে স্নায়বিক রোগ এবং নিউরোলজি সংক্রান্ত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ। এতে যোগ দিতে চাইলে 0171415578 এই নম্বরে SMS করে আপনার নাম এবং ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। জাতিসংঘের একটি জরিপ বলছে যে পৃথিবীর সবচেয়ে ধনী 1% লোক যে পরিমাণ কার্বন নির্গমনের জন্য দায়ী, তা দরিদ্রতম 50% মানুষ যে পরিমাণ কার্বন নির্গমন করছে তার দ্বিগুণেরও বেশি। জাতিসংঘ বলছে, পৃথিবীর জলবায়ুতে বিপজ্জনক পরিবর্তন আনা যদি ঠেকাতে হয়, তাহলে অতি ধনী মানুষদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। আরও শুনুন মানসী বড়ুয়ার কাছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা UNEP-র এক রিপোর্টে বলা হচ্ছে, পৃথিবীর শীর্ষ 10% উচ্চতম আয়ের লোকেরা বিমানের জ্বালানির শতকরা প্রায় 75% ব্যবহারের জন্য দায়ী, আর মাটির ওপরে চলে এমন পরিবহনের 45% জ্বালানি ব্যবহারের জন্য দায়ী এই শীর্ষ ধনীরা। অন্যদিকে দরিদ্রতম পরিবারগুলোর ক্ষেত্রে এই জ্বালানি ব্যবহারের পরিমাণ যথাক্রমে 5 ও 10%। UNEP-র নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসন ওই রিপোর্টের ভূমিকায় লিখেছেন, এক্ষেত্রে ধনীদের দায়দায়িত্বই সবচেয়ে বেশি এবং প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এলিট শ্রেণীর কার্বন ফুটপ্রিন্ট 30% পর্যন্ত কমাতে হবে। রিপোর্টে তাদের জীবনযাত্রায় এজন্য কি পরিবর্তন আনা যেতে পারে তাও বলা হয়, যার মধ্যে আছে ব্যক্তিগত বিমান বা হেলিকপ্টারে দীর্ঘ ভ্রমণ কমানো, নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার এবং নিরামিষ খাদ্য গ্রহণ করার মতো বিভিন্ন পদক্ষেপ। রিপোর্টে আরও বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-19 মহামারী এবং লকডাউনের কারণে জলবায়ুর ওপর খুব সামান্যই প্রভাব পড়বে, তবে অর্থনীতির পুনরুদ্ধারের ক্ষেত্রে পরিবেশ বান্ধব পন্থা নিলে এবং আগামী 10 বছরের মধ্যে কার্বন নির্গমন 1/4 কমাতে পারলে হয়তো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখা সম্ভব হতে পারে। মানসী বড়ুয়া। এবারে আজকের আরও কিছু খবর মুয়াজ্জেম হোসেনের কাছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেছেন, ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলের সংঘাত নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। মিশেল ব্যাশেলেট সেখানকার পরিস্থিতিকে খুবই বিস্ফোরণমুখ বলে বর্ণনা করেছেন। তিনি সেখানে স্বাধীন মানবাধিকার পর্যবেক্ষকদের ঢুকতে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। টিগ্রে অঞ্চলে টেলিযোগাযোগ একেবারে বন্ধ করে দেয় এবং লোকজনের প্রবেশ সীমিত করে দেওয়ার ফলে বেসামরিক মানুষের উপর কী প্রভাব পড়ছে তা বোঝা যাচ্ছে না। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর একটি জোট বলছে, ধনী দেশগুলো করোনা ভাইরাসের টিকা মজুত করছে এবং এর ফলে গরিব দেশগুলোর মানুষ টিকা থেকে বঞ্চিত হবে। দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স নামের এই জোট বলছে, প্রায় 70টি গরিব দেশে প্রতি 10 জনে মাত্র 1 জনকে টিকা দেয়া সম্ভব হবে। এই জোটে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফামের মতো সংস্থা আছে। ব্রিটিশ সরকার চীনকে বলেছে, কোভিড-19 ভাইরাস কোত্থেকে শুরু হয়েছিল সেটি সবার একসঙ্গে মিলে বোঝা দরকার এবং এটি বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড়িয়েই করতে হবে। চীনের গণমাধ্যমে এই ভাইরাসের উৎস সম্পর্কে বিকল্প তথ্য দেয়া হচ্ছে। বলা হচ্ছে, নতুন ধরনের ভাইরাসটি হয়তো চীনের উহান নগরী থেকে আসেনি।
ইরাকের কিরকুক শহরের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন দুষ্কৃতকারীরা দুটি তেলকূপে বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তারা এর জন্য ইসলামিক স্টেটকে অভিযুক্ত করেছেন। বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক রুলিংয়ের পর নভেম্বরের নির্বাচনের ফলাফল উল্টে দেয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরও কঠিন হয়ে পড়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটে কারচুপির অভিযোগ তুলে মিস্টার ট্রাম্পের আইনজীবীরা 25 লাখেরও বেশি পোস্টাল ব্যালট অবৈধ ঘোষণার আবেদন করেছিলেন, কিন্তু অনলাইনে জারি করা এক রায়ে সুপ্রিম কোর্ট ওই আবেদন খারিজ করে দিয়েছে। ব্রাজিলের বিমান সংস্থা গোল জানিয়েছে তারা তাদের সার্ভিসে নতুন করে বোয়িং 737 ম্যাক্স বিমান চালাবে। কয়েকদিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী এরকম বিমান বিধ্বস্ত হওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গত বছর মার্চে সারা বিশ্বে বোয়িংয়ের এই বিমানটি ওড়ানো বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। শুরুতে ক্রিকেট। নানা নাটকীয় ঘটনা প্রবাহের পরে এবারে দেশে ফেরার ছাড়পত্র পেয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় একটি 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিলেন ইংলিশ ক্রিকেটাররা, যেখানে কোনো ওয়ানডে ম্যাচই মাঠে গড়ায়নি। প্রথমে একজন হোটেল স্টাফের কোভিড পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়। এরপর অসমর্থিত একটি সূত্রে জানা যায় ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে 2 জনের কোভিড প্রতিবেদনে পজিটিভ এসেছে। ইংলিশ ক্রিকেট বোর্ড আরেক জায়গায় টেস্ট করিয়ে নিশ্চিত হয় ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের কোভিড পজিটিভ হয়নি। এখন নির্ধারিত সময় 10 ডিসেম্বরেই তারা ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। ওদিকে আগামী মাসে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের একটি দল সফর করার কথা রয়েছে। এই সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোভিড নিয়ে কি ধরনের পদক্ষেপ নিয়েছে জানতে চেয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছে। তাদেরকে কোয়ারেন্টাইনে থাকবেন এবং তাদেরকে টেস্ট করতে হবে, এবং টেস্টের রেজাল্ট যদি নেগেটিভ হয় তখন দে উইল বি অ্যাভেলেবল ফর দেয়ার সার্ভিস। কোভিড-19 প্যান্ডামিক এর মধ্যে যে খেলাগুলো হবে বা আগামীতেও যে বাইলেটারাল সিরিজগুলো হবে, এখানে কিছু মেডিকেল প্ল্যানিংয়ে কিছু ইনক্লুশন আছে, তার মধ্যে এটা একটা অংশ। এডিশনাল ম্যাচ আয়োজনের এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই আমাদের। যে সমস্ত বোর্ডের সাথে সিরিজগুলো পোস্টপোন হয়েছে তার সেই সমস্ত বোর্ডের সাথে আমাদের ক্রিকেট অপারেশন যোগাযোগ রাখছে এবং এর মধ্যে কোনটা ফিট ইন করা যায় সেটার ব্যাপারে কাজ করছে। বঙ্গবন্ধু টি-20 কাপে আগামীকাল মুখোমুখি হচ্ছে ঢাকা এবং খুলনা। অন্য একটি ম্যাচে বরিশাল ও চট্টগ্রাম। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও হৃদরোগের সমস্যায় ভুগে মারা গেছেন আর্জেন্টিনার সাবেক কোচ আলেহান্দ্রো সাবেয়া। 2014 বিশ্বকাপে সাবেয়ার অধীনে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ওঠে। তিনি ছিলেন সম্প্রতি মৃত্যুবরণ করা দিয়েগো ম্যারাডোনার জাতীয় দল সতীর্থ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়তে পারে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখের সাথে ম্যাচ রয়েছে আজ। এই ম্যাচে শুধু জিতলেই হবে না, ইন্টার মিলান ও শাখতার দোনেস্কের ম্যাচের দিকেও নজর রাখতে হবে ক্লাবটির ভক্তদের। আজও সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম করে রেখেছে মেসি ও রোনালদোর ভক্তরা। লিওনেল মেসির বার্সেলোনা 3-0 গোলে হেরে গিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের কাছে। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড আরবি লেপজিগের কাছে 3-2 গোলে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফার এক কর্মকর্তার মন্তব্যকে কেন্দ্র করে মাঠ ছেড়ে বের হয়ে যান ইস্তানবুল বাসাকশেহির ও প্যারিস সেন্ট জার্মেইয়ের ফুটবলাররা। খেলার 14 মিনিটে টাচ লাইনে দাঁড়িয়ে তর্ক করায় তুরস্কের দলটির সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে লাল কার্ড দেখান রেফারি। এর মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিবেশ। টাচ লাইনে দাঁড়িয়ে বর্ণবাদের অভিযোগ তোলেন ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার ওয়েবো। এরপর বাসাকশেহিরের অন্য স্টাফ ও খেলোয়াড়রা প্রথমে মাঠ ছাড়েন, তারপর মাঠ ছাড়েন প্যারিস সেন্ট জার্মেইয়ের খেলোয়াড়রা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফা বলছে এই বিষয়টি তদন্ত করা হবে এবং এই ম্যাচটি আপাতত স্থগিত রয়েছে। রায়হান মাসুদের কাছে শুনছিলেন খেলার খবর। ভারতে 3টি বিতর্কিত কৃষি আইনে সংশোধনী আনবার যে প্রস্তাব সরকার দিয়েছিল, সেদেশের আন্দোলনরত কৃষক নেতারা আজকে তা প্রত্যাখ্যান করেছেন। নিজেদের মধ্যে বৈঠকের পর তারা জানান যে আইনগুলো পুরোপুরি বাতিল করা ছাড়া অন্য কোনো সমাধানই তাদের কাছে গ্রহণযোগ্য হবে না এবং আগামী সোমবার 14 ডিসেম্বর তারা আবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। ভারতের হাজার হাজার কৃষক এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত 26শে নভেম্বর থেকে। দিল্লি থেকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজ্যোতি ঘোষ। শুভ, কি খবর সর্বশেষ? পুলক, যেটা আজকে দাঁড়ালো সন্ধেবেলায় যে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠল, 13টি কৃষক সংগঠনের কাছে এর আগে সরকারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছিল যে তারা তাদের কয়েকটা দাবি আংশিকভাবে মেনে নিতে প্রস্তুত,
যেমন মিনিমাম সাপোর্ট প্রাইস, কৃষি পণ্যের জন্য যে সহায়ক মূল্য সরকার দিয়ে থাকে সেটার ব্যাপারে লিখিত আশ্বাস তারা দেবেন এমনও বলেছিলেন, কিন্তু কৃষক সংগঠনগুলো বলে দিয়েছে তারা এই দাবি মানবে না, আইন রদ করা না পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এবং এখন যেমন কয়েকটা হাইওয়ে ইতিমধ্যেই অবরুদ্ধ হয়ে আছে, এর পাশাপাশি তারা দিল্লি জয়পুর হাইওয়ে বন্ধ করে দেবেন, রিলায়েন্স গোষ্ঠীর মলগুলো বর্জন করবেন, এই ধরনের আন্দোলন আরো ছড়িয়ে দেবেন এবং পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে, এটা বোঝাই যাচ্ছে। শুভ, আপনাকে ধন্যবাদ। এদিকে ভারতের এই কৃষকদের আন্দোলন আজ 2 সপ্তাহ পূর্ণ করেছে, আর এই পুরো সময়টা জুড়ে হাজার হাজার কৃষক টিকরি, সিংঘু সহ রাজধানী দিল্লির বিভিন্ন প্রবেশপথ অবরোধ করে রেখেছেন। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন মূলত পাঞ্জাবের কৃষকরাই, এবং তারা যেভাবে বেশ কয়েক মাসের রসদপত্র নিয়ে দিল্লিতে এসেছেন তা কার্যত নজিরবিহীন। দিল্লির ডিসেম্বরের শীত সামাল দিতে তারা ট্রাক্টরগুলোকে বানিয়েছেন অস্থায়ী তাঁবু, 24 ঘন্টা রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে, রুটি মেশিনে তৈরি হচ্ছে হাজার হাজার রুটি। তাদের মনোবল বাড়াতে পাঞ্জাব থেকে নিয়মিত শিল্পী ও অভিনেতা তারকারা আসছেন। কিভাবে এই কৃষকরা এত লম্বা এক আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়েছেন, দিল্লি থেকে জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। দিল্লির উত্তর প্রান্তে সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের জমায়েতে এসে গান শোনাচ্ছিলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা। নরেন্দ্র মোদী সরকারকে যে কৃষকদের দাবির কাছে মাথা নোয়াতেই হবে, সেটাই ছিল তার গানের মূল কথা। यहाँ कोई भी किसान के अलावा कोई बात नहीं हो रही है, मुद्दों को ना भटकाया जाए। পাঞ্জাবি ফিল্ম ও বলিউডের তারকা দিলজিৎ দোসাঞ্জ এসে কৃষকদের সামনে বক্তৃতা করে যাচ্ছেন। আন্দোলনের সমর্থনে 1 কোটি রুপিও দান করেছেন তিনি। দিলজিৎ বলছিলেন, খালিস্তানের কথা বলে কেউ যেন কৃষকদের মূল দাবি থেকে নজর ঘোরানোর চেষ্টা না করে। তাঁরা যে শান্তিপূর্ণ পথে আন্দোলন করছেন এবং সারা দেশের সমর্থন তাদের সঙ্গে আছে, সেটা যেন খেয়াল রাখা হয়। पीसफुल तरीके से बैठे हैं और जो भी किसान भाई चाहते हैं पूरा देश आज साथ है। আর এই সব শুনতে শুনতেই পাঞ্জাবের কৃষকরা দিল্লি সীমান্তে 2 সপ্তাহ পার করে দিলেন। এদিকে রাজধানীতে সরকারের সঙ্গে তাদের নেতাদের বেশ কয়েক প্রস্থ বৈঠক হয়ে গেলেও তাতে কোনো জট খোলেনি। ਇਹਦਾ ਕੋਈ ਪਤਾ ਨਹੀਂ ਕਬ ਤੱਕ ਅਮਲ ਕੀ 6 ਦਿਨ ਵੀ ਲੱਗ ਸਕਦੇ ਆ, 2 ਮਹੀਨਾ भी ਲੱग सकता, 2 महीने भी लग सकते हैं, क्या पता है 6 महीने। মোগা বা হোশিয়ারপুর থেকে আসা কৃষকরা অবশ্য তাতে ধৈর্য হারাচ্ছেন না। তারা বলছেন, আমরা জেনেই এসেছি 6 দিনও লাগতে পারে, আবার 6 মাসও লাগতে পারে, কিন্তু সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। এতটা জোরের সঙ্গে তারা এই কথাটা বলতে পারছেন কারণ তাদের সঙ্গে আছে চাল, গম, তেল বা শাকসবজির যোগান। ये देखिए आटा है 10 बोरियां 500 केजी, 500 किलो आटा है, एक 50 किलो चावल, 40 किलो दालें और ये मसाले सभी वगैरह। হাইওয়ের ওপর একটা ট্রলির রসদ দেখিয়ে তারা বিবিসিকে বলছিলেন, শুধু এই একটাতেই 500 কেজি আটা, 50 কেজি চাল, 40 কেজি ডাল, পানীয় জলের মজুত আছে। আর এরকম ট্রলি আছে শত শত। हर ट्रॉली में आपको इतना राशन मिलेगा, हर ट्रॉली में आपको। देखो हमारा राशन देखा, धनिया, मिर्च, हरी मिर्च, लहसुन और सामान। সেই সঙ্গে মশলাপাতি, তেল বা আচারের ভাঁড়ারও আছে অফুরান। পাশাপাশি প্রতিদিন পাঞ্জাবের গ্রাম থেকে আসছে প্রচুর পরিমাণ দুধের যোগান। हमारे गांव से दूध आ रहा है, जो 10 क्विंटल आएगा सब जो संगत को बरताया जाएगा और पंजीरी बनाकर 10। শিখদের স্থানীয় গুরুদুয়ারা থেকে দুবেলা রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে কৃষকদের কাছে। রাস্তার ধারে বানানো কিচেনে আগে হাতে বেলে রুটি বানানো হচ্ছিল, এখন বসানো হয়েছে পেল্লায় সব রুটি মেশিন, যেগুলো 1 ঘন্টায় কম করে 2000 রুটি বানাতে পারে। सर जी 1 घंटे में 2000 प्रसादें बनाती है। ऐसी मशीनें हमारी रकाबगंज बंगला साहब लगी हैं जो 5-5 बनाती हैं, बड़ी मशीन है। স্বেচ্ছাসেবী যোগা সিং বলছিলেন, এর চেয়েও বড় মেশিন দিল্লিতে আমাদের রাকাবগঞ্জ বা বাংলা সাহেব গুরুদুয়ারাতে আছে, যেগুলো ঘন্টায় 5000 রুটি বানাতে পারে। কিন্তু পুলিশ দিল্লি থেকে খাবার আনতে বাধা দিচ্ছে, আমরা হাতে বানিয়েও কুলিয়ে উঠতে পারছি না, তাই এখানেই মেশিন বসানো হয়েছে। मतलब कम पड़ रहा था और उधर से भी आ रहा था, पुलिस वाले आने नहीं दे रहे थे, इसीलिए मशीन लगाई है। খাওয়া দাওয়ার পাশাপাশি চলছে সভা সমাবেশ, বক্তৃতা আর গুরবানির পাঠ। গতকাল মুক্তসর সাহিব থেকে দাদুর হাত ধরে টিকরি বর্ডারে এসে এমনই এক সভায় কবিতা শুনিয়ে গেছে 10 বছরের বাচ্চা মেয়ে জশকিরত কাউর।
কৃষকদের মনোবলে এখনো বিন্দুমাত্র ভাঁটা পড়েনি বলাই বাহুল্য। খালসা এইড ফাউন্ডেশন সহ শিখদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ত্রাণ পাঠিয়ে যাচ্ছে। সাহায্য আসছে বিদেশে শিখদের কাছ থেকেও। ফলে সব মিলিয়ে দিল্লির দ্বারপ্রান্তে তারা সরকারের বিরুদ্ধে এমন এক জবরদস্ত আন্দোলন গড়ে তুলেছেন ভারতে যার তুলনা বিরল। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। এবারে সামাজিক মাধ্যমে আজ সবচেয়ে বেশি ট্রেন্ডিং থাকা খবরগুলোর কথা জানাচ্ছেন নাগিব বাহার। ধন্যবাদ পুলক। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত খবরাখবর জানাতে আজ আপনাদের সাথে আছি আমি নাগিব বাহার, আর আমার সাথে রয়েছেন শাহনাজ পারভিন। নাগিব, সামাজিক যোগাযোগের মাধ্যমে আজকে যে খবরটি সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 100 নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকার খবরটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস 2020 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের যে তালিকা প্রকাশ করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে আছেন 39তম স্থানে। এই তালিকায় 1 দশক ধরে শীর্ষস্থান ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। সদ্য নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে 3য় স্থান দেওয়া হয়েছে এই তালিকায়। আর ক্ষমতাধর নারীদের এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থানের খবরটিতে অধিকাংশ মন্তব্যই ছিল ব্যঙ্গাত্মক। যেমন মোহাম্মদ বেলাল লিখেছেন, বাংলাদেশ এখন সিঙ্গাপুর থেকে এগিয়ে আছে, তারপরেও 39 নম্বরে থাকবে কেন? থাকার কথা 1 বা 2 নম্বরে। সেরকম ইব্রাহিম রাজ লিখেছেন, 1 নম্বরে থাকার কথা সেখানে 39 নম্বরে। এর পিছনে কার হাত আছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার জোর দাবি জানাচ্ছি। কিন্তু নাগে ইতিবাচক মন্তব্যও রয়েছে। যেমন আরিয়ান আকাশ, তিনি লিখেছেন, বাংলাদেশ এখন বিশ্বের 32তম বড় অর্থনীতির দেশ। কারো কারো গা জ্বালা করলেও এটাই সত্যি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যদিও বা হাসিনা সরকারের বহু নীতির সমালোচক আমি। অন্যদিকে গৌতম সান্যাল, তিনি লিখেছেন, যারা যুক্তি, সঠিক পরিসংখ্যান, দেশের ইতিবাচক পরিবর্তন, সঠিক তথ্য এসবের ধার ধারে না, তাদের সাথে কথা না বলাই ভালো। দেশের সমস্যা যেমন আছে, ভালো অনেক কিছু আছে এবং ভালো অনেক কিছু হচ্ছে। এই খবরটি ছাড়া আরেকটি খবর বেশ আলোচনা সমালোচনা তৈরি করছে। গতকাল ঢাকার ফুলবাড়িয়া সুপারমার্কেটে অবৈধভাবে তৈরি করা স্থাপনা উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেই কার্যক্রম আজও চলমান ছিল। এই খবরটির নিচে বিভিন্ন রকম মন্তব্য এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেমন কে জামান লিখেছেন, ধন্যবাদ মেয়র মহোদয়কে, তবে যাদের ইন্ধনে এগুলো গড়ে উঠেছে তাদের বিষয়েও খোঁজ খবর নেওয়া সমীচীন। আহমেদ আমিনুল ইসলাম লিখছেন, সব মার্কেটে অভিযান চালু করা হোক। আবার অভিযানের সমালোচনা করেও কিন্তু অনেক কমেন্ট এসেছে। যেমন আরিফ খান লিখেছেন, আগের মেয়রের লোকজন খেয়েছে, এখন নতুন মেয়রের লোকজন নতুন দোকান উঠাইয়া তারা খাবে। মোহাম্মদ মিনারুল ইসলাম রায়ান অথবা রিয়ান, তিনি লিখেছেন, এই কাজটা ঠিক করলো না, তাদের পরিবার এখন কে চালাবে। অন্যদিকে আগামীকাল পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসানো হবে। এই খবরটি বেশ আলোচনায় ছিল। এই খবরের নিচেও অধিকাংশ মন্তব্যই ব্যঙ্গাত্মক ছিল। যেমন রেজাউর রহমান লিখেছেন, আর এই স্প্যান বসানোর কাজ শেষ হলে হাজার হাজার সাংবাদিক কর্মহীন হয়ে পড়বে। তবে এখনও অনেক কাজ বাকি, টোল প্লাজা, প্রস্রাবখানা, পায়খানা নির্মাণের, তাই সাংবাদিকগুলো আরও কিছুদিন কর্মমুখী থাকবে। এ হোসেন লিখেছেন, পৃথিবীর বুকে এটাই একমাত্র সর্ববৃহৎ এবং সর্বোচ্চ ব্যয়বহুল সেতু, যার প্রতিটি স্প্যান এক একটা শিরোনামের সাক্ষী। তবে ইতিবাচক মন্তব্যেরও কিন্তু কমতি ছিল না। যেমন কাজল দেবনাথ লিখেছেন, একটি স্বপ্ন যা বাস্তবে রূপ নিতে চলেছে, এটা আমার অহংকার, এগিয়ে চলো বাংলাদেশ। প্রিন্স মাহমুদ লিখেছেন, পদ্মা সেতুটা অনেকের কাছে কেবলই কংক্রিটের একটি সেতু, কিন্তু আমাদের কাছে এটি একটি স্বপ্ন, আবেগ, 100 বছরের অপেক্ষা শেষে একটি ইচ্ছা পূরণ। আর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মন্তব্য আজ সোশ্যাল মিডিয়া বেশ আলোচনায় ছিল। ভাস্কর্য ইস্যুতে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। আর এই ছিল আজকের সামাজিক মাধ্যমের আলোচিত সব খবরাখবর। ফিরে যাচ্ছি লন্ডন স্টুডিওতে পুলক গুপ্তের কাছে। আর অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবরগুলো আরেকবার। বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে বিতর্কের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন যে বিরোধী দল বিএনপি গোপনে এবং প্রকাশ্যে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেয়। বিএনপি বলছে যে এসবের মাধ্যমে ক্ষমতাসীন দল আসলে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে। শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় আজ রাত 10:30, ভারতের সময় 10টায়। শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।